বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বক্তব্যের একটি অংশ টক অব দি টাউনে পরিণত হয়েছে, এভাবে আমরা বিভিন্ন সূত্র শুনেছি। সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার দরবারে সেনা কর্মকর্তা এবং জওয়ানদের উদ্দেশ্যে যে সকল বক্তব্য রেখেছেন সেটা তার ডিপার্টমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট, কিন্তু একটা পার্টির বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট এবং সেনাপ্রধানকে ঘিরে সাম্প্রতিক সময় খুব বেপরোয়াভাবে গালিগালাজ, হুমকি চলছে। এই বিষয়টা নিয়ে তিনি নাকি বক্তব্য রাখতে গিয়ে বলছেন, ওরা ছোট, ওরা বড় হলে তখন ওদের ভুল বুঝতে পারবে, তখন ওরা লজ্জা পাবে। এটা নিয়ে আলোচনা হয়েছে। কারণ যারা হুমকি দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে, তারা কারা? তাদের ভিতর 3 জন আছেন বিদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট। এদের ভিতর একজনের বয়স সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চেয়ে অনেক বেশি, অপর একজনের বয়স ওয়াকারুজ্জামানের চেয়ে বেশি, আর একজনের বয়স ওয়াকারুজ্জামানের কাছাকাছি। তাহলে এদের কাউকে ছোট বলার সুযোগ নাই। যারা বলেন পেট মোটা জেনারেল, লেফট রাইট করতে পারে না, স্বৈরাচারে নিয়োজিত ব্যক্তি, রয়ের এজেন্ট, নানাভাবে গালিগালাজ করে, আরো কিছু অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করে, যেটা উচ্চারণ করা শোভন হবে না, এ কারণে আমি করছি না। দেশের একটি রাজনৈতিক দল, সবাই বলে কিংস পার্টি, এই কিংস পার্টি যিনি সদস্য সচিব, তিনি তো বলছেন সেনাপ্রধান কিভাবে বলে ডিসেম্বরের মতো নির্বাচন হতে হবে? এটা কি তার ম্যান্ডেট? এটা কি তার জবের ভিতর পড়ে? তিনি যাতে কথা বলতে পারবেন না। তিনি তার আরেকটি বক্তব্যের শেষ প্রান্তে এসে বলছেন, ডিজিএফআই এর হেডকোয়ার্টার উড়িয়ে দেবো, গুড়িয়ে দেবো। ইতোপূর্বে আর একজন ওই পার্টির নেতা তিনি বলছেন যে সেনাপ্রধান তার ভাষায় স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আমাদেরকে সেই প্রস্তাব দিয়েছিল ডেকে নিয়ে। পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে এটার প্রোটেস্ট করা হয়েছে। কিন্তু একজন সেনাবাহিনীর সিটিং জেনারেল প্রধানকে যখন বলা হয় যে তিনি এই বলেছেন আমাদেরকে, এটা যদি সত্য হয় একটা বিষয়, সত্য না হলে সেনাপ্রধানের বিরুদ্ধে এই মিথ্যাচার, এটা কি বড় ধরনের একটি অপরাধ নয়? আর একটি আছে ইনকলাব মঞ্চ নামক একটি মঞ্চ। সেই মঞ্চের মুখপত্র মিস্টার হাদি, তিনি তার বক্তব্যের এক প্রান্তে গিয়ে বলছেন, ক্যান্টনমেন্টের একটা ইট থাকবে না, প্রতিটি ইট খুলে নিয়ে আসব। এই আন্দোলন, জুলাই আগস্টের কথিত আন্দোলনের নেতারা আরো অনেক খুবই আরো আপত্তিকর কথা বলেছেন। তাদের যারা অভিভাবক, তাত্ত্বিক তত্ত্ব দেয়, তারাও খুব খারাপ খারাপ কথা বলেছেন। আগে করতেন সেনাপ্রধানের আক্রমণ, এখন ক্যান্টনমেন্ট, ডিজিএফআই সহ। পূর্বে একদিন সেনাপ্রধান বলেছিলেন, আমি ঠিক বুঝতে পারি না কিছু লোক কেন আমাকে এবং সেনাবাহিনীকে আক্রমণ করে। উনি ওইটা বলার পরে এই আক্রমণের গতিটা আরো বেড়েছে, আরো অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার শুরু হয়ে গেছে। এখন সেইটার জবাব উনি দিলেন যে ওরা বড় হলে তখন বুঝবে। এখন যারা এগুলো বলতেছেন তারা, তাদের এক পার্টির বয়স তো আমি বললাম, আর এক পার্টির সবাই রাজনৈতিক দলের নেতা। শুধু নেতা না, বর্তমান যে সরকার প্রধান দাবি করা ডক্টর ইউনূস, তার নিয়োগ যারা দিয়েছেন তারা, অর্থাৎ তারা নিয়োগকর্তা এবং তারা একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা। এবং তারা এত গুরুত্বপূর্ণ নেতা যে আর্মির এপিসি, তার ভিতরে তাদেরকে নিরাপত্তা দিয়ে আনতে হয়। তাদের প্রোগ্রামে ডগ স্কোয়াড, সোয়াত বাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ এবং ঢাকা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কক্ষ থেকে মনিটর করা হয়। কত ইম্পর্ট্যান্ট! অতীতে কোনোদিন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে এত প্রোটেকশন দেওয়া হয়নি, এত কিছু করা হয়নি। সেইগুলোকে জেনারেল ওয়াকার আপনি বলেন ছোট মানুষ? কোন অর্থে ছোট বললেন? ওরা তো সাইজেও অনেক বড় আছে, বয়সও বড় আছে। নাকি আপনি ভীত সন্ত্রস্ত হয়ে আত্মসম্মান বাঁচাবার জন্য এভাবেই কথা বলছেন যে ওরা ছোট? আপনি যাদের ছোট বলছেন তারা শোনার পর তারা আরো বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম চেক করে দেখেন। আমরা মনে করি সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের একটি অংশ।
যখনই দেশ বিপন্ন হতে পারে তখন সেনাবাহিনী এই দেশের নিরাপত্তা রক্ষা করে। এমনকি যখন প্রাকৃতিক দুর্যোগ তখনও তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। যদিও সেনাবাহিনী বিভিন্ন সময় বেশ কিছু আপত্তিকর ঘটনা তো ঘটিয়েছে। সেনাবাহিনীর বিপদগামী ব্যক্তিরা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে নির্মমভাবে খুন করেছে। সেনাবাহিনীর বিপদগামী ব্যক্তিদের হাতে আর এক সাবেক সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান খুন হয়েছে, খালেদ মোশাররফ খুন হয়েছে, জেনারেল মঞ্জুর খুন হয়েছে। এটা কিন্তু সিভিলিয়ান কেউ যে খুন করেনি। আর এক পঙ্গু মুক্তিযোদ্ধা কর্নেল তাহের বাইরের কেউ যে তাকে খুন করে নাই। এ বিষয়গুলো আমরা মাথায় রাখার পরও মনে করি অ্যাজ এ হোল সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। সেই সেনাবাহিনীকে যে কেউ হুমকি দিলে থাকবে এটা? আপনি তো দায়িত্ব নিয়ে বলছিলেন আমি দায়িত্ব নিলাম, আমার উপর ভরসা রাখেন। আপনি দায়িত্ব নেওয়ার পরে দেশ কি মব সংস্কৃতি বন্ধ হয়েছে? হয়নি। বিশ্বখ্যাত সঙ্গীত তারকা মমতাজকে কি নির্মমভাবে নাজেহাল করা হয়েছে। ঢাকা কোর্টে এবং নারায়ণগঞ্জ কোর্টে কিভাবে সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে মবের শিকার হতে হয়েছে। এটা আপনি দায়িত্ব নিয়ে এবং পরেও যখন বলছেন যে আর মব সহ্য করা হবে না, এগুলো তার পরের ঘটনা। আপনার শপথ নেওয়ার সময় তো 3টা শব্দ থাকে, প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সংবিধানকে রক্ষা করব। যখন বলা হয় সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, এটা কোন সংবিধান, এটা ডাস্টবিনে ফেলে দেবো। ইজ ইট নট অফেন্স? এটা বড় অপরাধ না? এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। যখন বলা হয় রাষ্ট্রপতির নামের সঙ্গে একটা পশুর নাম যুক্ত করে বলা হয় তার বাচ্চা, রাষ্ট্রপতিকে উচ্ছেদ করব, এটা অপরাধ না? এটা ইন্টিমিডেশন, এটা অপরাধ না? রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক। আপনার দায়িত্ব, আপনার সেনাবাহিনীর দায়িত্ব তার নিরাপত্তা নিশ্চিত করা, তার সম্মান নিশ্চিত করা, তার প্রোটেকশন নিশ্চিত করা। কই তাদের বিরুদ্ধে তো কোনো আইনগত ব্যবস্থা হয়নি। এর প্রত্যেকটা কথা যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো, ডিজিএফআই উড়িয়ে দেবো, আপনার বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়, গোটা ক্যান্টনমেন্টের বিরুদ্ধে যেটা বলা হয়, রাষ্ট্রপতির বিরুদ্ধে বলা হয়, এর প্রত্যেকটি ঘটনা আইনের দৃষ্টিতে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। আপনি অপরাধগুলো দেখেন না? আপনি সেনাবাহিনীকে রাস্তায় নামিয়ে রাখছেন, দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী। এই অতন্দ্র প্রহরীরা দাঁড়িয়ে আছে বাঙালি জাতির তীর্থস্থান বঙ্গবন্ধুর ভবন, যেখান থেকে গোটা জাতির সমস্ত অর্জনের পরিকল্পনা হয়েছে, বাস্তবায়ন হয়েছে, সেটা গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনার লোকরা সেখানে দাঁড়িয়ে রয়েছে। ঢাকায় মবের অত্যাচারে কোনো জায়গায় কেউ থাকতে পারছে না। ব্যবসায়িক থেকে শুরু করে শান্তিপ্রিয় মানুষ, ভিন্ন রাজনৈতিক দর্শনের মানুষ, সচিবালয়ের লোক, বিচারপতি, সবখানে মবের অত্যাচার। আপনার সেনাবাহিনী আছে, তাদের কাছে কমপ্লেন করলে তারা নাকি বলে আমাদের কোনো অ্যাকশনে যাওয়ার এখতিয়ার নাই, আমরা এমনি আছি, আমরা যদি কোনো এইড লাগে এইড দেব। আপনি তো দায়িত্ব নিয়েছিলেন। আচ্ছা, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা নিয়ে কি করছেন? বাংলাদেশের যত জায়গায় মব হলো আপনি দায়িত্ব নেওয়ার পর, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার পরে, এই মবের একটা ঘটনায় তো কোনো অ্যাকশনে দেখলাম না। একটা অ্যাকশন দেখছি, সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের ভাই জাতীয় পার্টির জিএম কাদেরের বাড়িতে ঝামেলা হলে সেখানে সেনাবাহিনী গিয়েছিলেন এবং মবের সঙ্গে জড়িতদের ডেকে এনে তাদের ভুল ভেঙে দিয়েছেন। কিন্তু জেনারেল না হলেও যিনি জেনারেল পয়দা করেছেন, যার কারণে জেনারেল হতে পেরেছেন অনেকে, সেই বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার সময় কোথায় ছিলেন আপনারা? কি দায়িত্ব পালন করেছেন? সারা দেশে বঙ্গবন্ধুর মুরাল, বীরশ্রেষ্ঠদের মুরাল, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক যখন গুড়িয়ে দেওয়া হয়, এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংস্কৃতির অংশ। কোথায় আপনাদের ভূমিকা? বিভিন্ন ক্যান্টনমেন্টে তো বীরশ্রেষ্ঠদের বঙ্গবন্ধুর মুরাল ছিল, সেগুলি কি আছে? যদি না থাকে, আমার প্রশ্ন সেগুলি কারা ভাঙলো? ক্যান্টনমেন্টের ভিতর তো বাইরের কোনো লোক যে ভাঙার কথা না। আর যদি বাইরের কেউ ভাঙতে যায়, নিশ্চয়ই ক্যান্টনমেন্টের নিরাপত্তার দায়িত্বে তো আপনারা আছেন। সেগুলি কি হলো? অনেকে বলে সেনাবাহিনীকে রাস্তায় দীর্ঘদিন নামিয়ে রাখার ফলে তাদের প্রতি
যে অসম্মানজনক আচরণ করা হচ্ছে, ঢাকা কলেজ সিটি কলেজের ঘটনা, কাজী নজরুল এবং জগন্নাথ আর একটি কলেজের মোল্লা কলেজের ঘটনায় সেনাবাহিনীর ইউনিফর্ম ধরে টানতেছে, তাদের স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া। কিভাবে তারা অপমানিত হচ্ছে এবং তারা নির্বাক দাঁড়িয়ে আছে, মনে হয় যেন স্ট্যাচু। আগে একজন সেনাবাহিনীর জওয়ানের কনস্টেবল দেখলে মানুষ তাকে শ্রদ্ধা করত, ভয় পেত। সামরিক বাহিনীর নেপথ্যে থাকা সরকার, অনিলেভেন সরকার সময় আমরা দেখিনি। আর এই সময় কি দেখছি, সেনাবাহিনীর সদস্য কর্মকর্তা তো দূরের কথা, ক্যান্টনমেন্ট এবং আপনাকেও পাত্তা দিচ্ছে না। আপনি কিসের নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন? আপনারা তো শপথ নিয়েছিলেন, আপনি তো ওয়াদা করেছিলেন দায়িত্ব আমি নিলাম, আমার উপর ভরসা রাখেন। আপনার উপর ভরসা রাখার পরে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার গলায় জুতার মালা, আপনার উপর ভরসা রাখার পরে কোর্ট প্রাঙ্গণে, ঢাকা কোর্টে, নারায়ণগঞ্জ কোর্টে কিভাবে নাজেহাল হচ্ছে, মবের শিকার হচ্ছে এদেশের প্রবীণ রাজনীতিবিদরা। আপনার উপর ভরসা রাখার পরে মবের কারণে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথাও নাই। চাঁদাবাজিতে সয়লাভ হয়ে গেছে সারা দেশ। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সামনে আসছে, সারা দেশে চাঁদাবাজিতে প্রায় 150 ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। ভিন্ন রাজনৈতিক মতাদর্শী অথবা ভিন্ন সম্প্রদায়ের, ধর্মীয় সম্প্রদায়ের লোকরা চাঁদার হাত থেকে পরিত্রাণ পাচ্ছেন, এর সংখ্যা রেয়ার অ্যান্ড রেয়ারেস্ট। কমপ্লেন করলে আপনার বিভিন্ন জায়গার ক্যাম্প থেকে বলা হয় আমাদের কোনো অ্যাকশন নেওয়ার অথরিটি নাই, আমরা ভিজিলেন্সে আছি। জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি তো দায়িত্ব নিয়েছিলেন, কি দায়িত্ব পালন করছেন আপনি? আমরা দেখলাম শেখ হাসিনাকে মবের কারণে সরে যাওয়ার পরে আইনে নিষিদ্ধ একটি সংগঠনকে সবার আগে আপনি ক্যান্টনমেন্টে ডেকে নিলেন। জেনারেল ওয়াকারুজ্জামান, সেই সময় নিষিদ্ধ সংগঠনকে ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া কি সুযোগ ছিল কোনো আইনে? কিসের ভিত্তিতে নিলেন আপনি? এই প্রশ্নের জবাব শুধু এটার না, আরো অনেক প্রশ্ন রয়েছে। আপনি তো দায়িত্ব নিয়েছিলেন যে ঢাকার নিরাপত্তা, গণভবনের নিরাপত্তা, প্রধানমন্ত্রীর নিরাপত্তা, সব দায়িত্ব আপনি নিয়েছিলেন, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ইন্টারভিউতে শুনলাম। সে কারণে আওয়ামী লীগ তার রাজনৈতিক শক্তিকে সম্পূর্ণরূপে বিরত রেখেছিল। আপনি দায়িত্ব নেওয়ার পরে সকালবেলায় আপনার ফোর্সরা সমস্ত গেট খুলে দিল এবং বিভিন্ন মবের ঢাকায় প্রবেশ নির্বিঘ্ন হয়ে গেল। গণভবন, সংসদ ভবন, বাংলাদেশ টেলিভিশন, এর প্রতিটি রাষ্ট্রীয় সম্পদ। সরকার পরিবর্তিত হবে, নতুন সরকার আসবে, নতুন প্রধানমন্ত্রী আসবে, নতুন রাষ্ট্রপতি আসবে। যেভাবে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে উল্লাস প্রকাশ করা হয়েছিল, সেনাবাহিনী কি ব্যর্থ হয়েছিল? সেনাবাহিনী কি এটা রক্ষা করতে পারত না? এ প্রশ্ন অনেকেরই, এবং সে প্রশ্নের অনেক যৌক্তিক দিক রয়েছে। একজন রিটায়ার্ড জেনারেল, তিনি তো বলছেন তাকে যিনি নিয়োগ দিয়েছিলেন তিনি তার সঙ্গেই কথা রাখেননি। কাজী দেশবাসীকে উনি গণহারে কি বক্তৃতা দিয়েছেন সেটা ওনার রাখতে হবে এমন কথা নয়। তবে জেনারেল ওয়াকারুজ্জামান, আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো, আপনি আজকে যাদের প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, যাদের মাথায় উঠে যাওয়ার পরেও আপনি তাদের বন্ধ করছেন না, এ ক্ষতিটা আপনার না। সেনাপ্রধান একটি গুরুত্বপূর্ণ পদ, ক্যান্টনমেন্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেনাবাহিনী এই রাষ্ট্রের সার্বভৌমত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক। এই জায়গাটা ধ্বংস হয়ে গেলে আর অবশিষ্ট কিছু থাকে না। আপনি চিরদিন জেনারেল, এই সেনাপ্রধান থাকবেন না, কিন্তু প্রতিষ্ঠানটা যদি সাংঘাতিকভাবে নিচে নেমে যায়, অপমানিত হয়, সেখান থেকে ফিরিয়ে আনা কিন্তু অনেক কঠিন। কেউ কেউ তো বলছেন যে আপনার যাদের প্রতি বিশেষ দরদ আছে, যাদের নাম আপনি 2-3 উচ্চারণ করেন, যারা নিষিদ্ধ থাকা সত্ত্বেও আপনি তাদেরকেই গুরুত্ব দিয়ে ডেকে নেন, তাদের না আসা পর্যন্ত আপনি আপনার বক্তব্য রাখেন না, অ্যাড্রেসও করেন না।
এখন যদি তাদের স্বনামী এবং বেনামী ব্যক্তিরা গালিগালাজ করে, এটা সহ্য করা ছাড়া আপনার উপায় নাই, এমন কিন্তু কথাও আছে। তবে আপনি বুড়ো বুড়ো মানুষদেরকে শিশু বলেন না। আপনার নিয়োগকর্তা রাষ্ট্র, সেই রাষ্ট্রের সরকারের নিয়োগকর্তা ওরা ডক্টর ইউনূসকে নিয়োগ দিয়েছে, আর তাদেরকে আপনি বলেন ছোট ছোট মানুষ। এভাবে তাদেরকে হেয় করবেন না। আপনি বলতে পারেন যা বলো বলো, নিজেরটা সহ্য করেন, কিন্তু সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট, ডিজিএফআই, রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, গণভবন, এগুলো রাষ্ট্রীয় সম্পত্তি। এই রাষ্ট্রীয় সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনি নিয়েছিলেন। বিবেকের কাছে প্রশ্ন করুন কি করেছেন। আপনার এই জাতীয় সহনীয়তা তাদেরকে আরো উদ্বুদ্ধ করছে। তাহলে আপনি এখন যদি তাদের শিশু বলেন, আগামীতে তারা বড় হওয়ার পরে এর চেয়ে বড় বড় ঘটনা ঘটাবে। সে সময় বলবে আমরা শিশু থাকা অবস্থায় তো এটা করেছি, আমরা বড় হয়েছি, এখন তো আরো বড় কিছু করতে পারবো। বাংলাদেশের মব সংস্কৃতি, আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি, বিচার বিভাগ মবের শিকার পরিণত হওয়া, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মবের শিকার পরিণত হওয়া, স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হওয়া এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া, এর দায় দায়িত্ব অস্বীকার করতে পারবেন? 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে যারা ক্ষমতা নিচ্ছিল তারা মূলত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এটা আজকে এসে একেবারেই প্রমাণিত সত্য। মৌলবাদীরা, উগ্র মৌলবাদী রাজনৈতিক সংগঠনগুলো এবং ক্যান্টনমেন্টের বন্দুকের নলে রাজনৈতিক দল বিএনপি, এরা যখন নাকি রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন আমার জন্য কিন্তু দেশটা নিরাপদ না। সুতরাং আমি আসলে নিজেকে প্রস্তুত করে আবার যুদ্ধে যাব বলে 6 তারিখে এসেছি, কারণ আমি নিশ্চিত ছিলাম যে 6 তারিখে যদি আমি বেরোতে না পারতাম তাহলে 7-8 তারিখে আমাকে ধরে ফেলতো, অ্যারেস্ট করতো এবং আমাকে মেরে ফেলতো। তো এই বাস্তবতা যেমন আমার, এই বাস্তবতা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় সকল নেতাকর্মীদের। সুতরাং যারা এখন দেশে থেকে লড়াই করছে, কিন্তু যারা ভাবছে যে যারা বিদেশে থেকে নিরাপদ আছে, আসলে কিন্তু না। দেশের অভ্যন্তরে 71 সালে যেমন 1 থেকে 2 কোটি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে বিভিন্নভাবে, কিন্তু 1 কোটির অধিক মুক্তিযোদ্ধা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে তারা এসে কিন্তু যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে। সুতরাং যারা এখন দেশের বাইরে আছে, আমি সহ, আমি সরাসরি আওয়ামী লীগের কোনো কমিটিতে এখন নাই। আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ছিলাম। আমি আওয়ামী লীগের সর্বশেষ কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির কিন্তু সদস্য। তার চেয়েও বড় কথা হচ্ছে আমি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক। তার চেয়েও বড় কথা হচ্ছে আমি একজন আবৃত্তি শিল্পী। আর সবচেয়ে বড় পরিচয়, আমি একটি প্রশ্নে কোনোদিন আপোষ করি নাই, সেটি হচ্ছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে এই লড়াইতে আমি যে বিদেশে এসেছি, এখন থাকছি, এই যে নিজেদেরকে আবার সংগঠিত করার চেষ্টা করছি, সেটি হচ্ছে আমি ওই সশস্ত্র সংগ্রামের প্রস্তুতিটা নিচ্ছি। আমি আশা করি বাড়ি ভাই আপনার মাধ্যমে দর্শক যারা দেখছে তাদের মাধ্যমে একটা উপস্থাপনটা আগাম আপনি একটু শেয়ার করেন। আপনি যে গেলেন ভারতে এবং নেপালে, আমাদের সহকর্মীদের সংগ্রামটা যতটা বলা যায় আর কি। আমি বলছি যে দেখেন, 5 আগস্টের পরে আওয়ামী লীগের এখন পর্যন্ত প্রায় 100 এমপি কিন্তু জেলখানায়। 100 কেন্দ্রীয় নেতারা যারা ছিল তারা প্রায় সকলে গ্রেপ্তার। তার মানে যারা গ্রেপ্তার এড়িয়ে ভারতে এসেছে তারা কিন্তু খুব আনন্দের জীবন যাপন করছে না। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, তাদের স্বামী মানে যেই নেতা ভারতে গিয়েছে তার স্ত্রী সন্তানরা বাংলাদেশে অনিরাপদ জীবন যাপন করছে। কারো কারো স্ত্রী সন্তানরা তার সঙ্গে ভারতে একটা, যার যে সকল কেন্দ্রীয় নেতারা কিংবা তৃণমূলের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগের নেতা কর্মীরা, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা ভারতে কিংবা আশেপাশের দেশে আছে, তাদের জীবনযাপন কিন্তু মানবেতর জীবনযাপন করছে।
এই মানবেতর জীবনযাপন করেও তারা আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছে। কারণ আওয়ামী লীগ যদি ঘুরে না দাঁড়ায়, তাহলে 2024-এর 5 আগস্টে যে বাংলাদেশ পরাজিত হয়েছে, যে বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছে, সেই বাংলাদেশকে ফেরানোর লড়াইটা করার কিন্তু রাজনৈতিক শক্তি নাই। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, এই যে জাসদের ডাক্তার মোশতাক, তার দলের নাজমুল হক প্রধান, 90-এর আন্দোলনের সময় নাজমুল হক প্রধান কিন্তু জাসদ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছিল শফি আহমেদ, মারা গেছেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সভাপতি যারা, বিভিন্ন ছাত্র সংগঠনের যারা সভাপতি ছিল, তারা এক সময় এসে নভেম্বরের শেষে কিন্তু তারা হসপিটালে ভর্তি হয়, সবাই মার খেয়েছে এরকম একটা ইয়ে করে। এবং আমরা পরে জানতে পারি ওই সভাপতিরা কিন্তু প্রায় সকলেই এরশাদের মন্ত্রিসভায় যোগ দিত যদি ডিসেম্বরের এই প্রথম সপ্তাহে এরশাদের পতন না হতো। কিন্তু ওই সময়ে যারা ছাত্রলীগের ছাত্র সংগঠনগুলোর যারা সাধারণ সম্পাদক ছিল, এর বাইরে 2-3 জন সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে আমি নাম ধরে বলতে পারি, অসীম কুমার উকিল, শফি আহমেদ, SM কামাল হোসেন, নাসির উদ্দোজা, ছাত্র ইউনিয়নের সভাপতি মুস্তাফিজ বাবুল, বাকশাল জাতীয় ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর সাত্তার টিঙ্কু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি বকুল ভাই, এরা কিন্তু সেক্রেটারিদের সঙ্গে ছিল, অর্থাৎ তারা এরশাদের সঙ্গে আতাত করে নাই। কিন্তু এই নাজমুল হক প্রধানরা কিন্তু আতাত করে ফেলেছিল। তার মানে যেই জাসদ এখন ইউনূস সরকারের পক্ষে আছে, তারা কিন্তু সবসময় আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, শহীদ মুক্তিযোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, 30 লক্ষ শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই তারাই কিন্তু এখন ইউনূস সরকারের সঙ্গে আছে। আপনি দেখেন মাহমুদুর রহমান মান্না, আপনি দেখেন নাজমুল হক প্রধান, ডাক্তার মোশতাক। কিন্তু ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম, যে জীবনে কোনোদিন MP হওয়ার তো দূরের কথা, কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে না, ইউনূস সরকারের সাথে কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে আপোষ করে, কারণ সে একটা মন্ত্রী হতে চায়। কিন্তু ওই সময় ছাত্র আন্দোলন করা, 90-এর ছাত্র আন্দোলনে রুহিন হোসেন প্রিন্স, ছাত্র বর্তমানে কমিউনিস্ট পার্টির নেতা, উনি কিন্তু ইউনূস সরকারের সাথে আপোষ করে নাই। সুতরাং আওয়ামী লীগকে মাঠে নামতে হলে তাদের এই যে নেতা কর্মীরা যারা একটা দেশের বাইরে মানবেতর জীবনযাপন করছে, দেশের ভেতরে অনিরাপদ জীবনযাপন করছে, তারা মৃত্যু নিশ্চিত জেনে লড়াই করছে, এদেরকে যেমন সংগঠিত করতে হবে, পাশাপাশি আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক মিত্র শক্তিও কিন্তু নির্বাচিত করতে হবে। এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধের সময় থেকে মুক্তিযুদ্ধ পরবর্তীতে গত 54 বছরের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সেনাবাহিনীর ভূমিকা। আমি আশা করি আপনার এই আয়োজনে আজকে এই শোকের মাস আগস্টে, আমি যারা 15 আগস্টে ধানমন্ডি 32 নম্বরে কিছু, সবসময় আমরা বলি যে শৃঙ্খল ভঙ্গ করে, শৃঙ্খলতা ভঙ্গ করে যে সেনা কর্মকর্তারা জাতির পিতা বঙ্গবন্ধু সহ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা, তার 3 পুত্রবধূরা সহ, তার ভাই সহ যাদেরকে হত্যা করেছিল, তার নিরাপত্তা কর্মী, সেই সেনাবাহিনী কিন্তু এই বাংলাদেশের 54 বছরের ইতিহাসের সেনাবাহিনীর বাইরে কিন্তু না। বাংলাদেশের দুইটা সামরিক সরকার গঠিত হয়েছে, একটা জিয়া রহমান আর একটা এরশাদ, সেটা কিন্তু সামরিক বাহিনীর ইতিহাসের গল্প। 1/11 2006 সেনাবাহিনীর অংশ। আমরা কিন্তু একটা ভুল বলি সবসময়, আজকে সে কথায় আছি যে শৃঙ্খলা ভঙ্গ করে বিপদগামী কিন্তু সেনা সদস্য, এগুলো বলি না আমরা। এটা বলার কারণটা হচ্ছে কি, প্র্যাকটিক্যালি হচ্ছে এরপরে পুরা সেনাবাহিনী সুশৃঙ্খল ভাবে এদেরকে সমর্থন ঘোষণা করেছে। আমি আপনাকে একটা একদম স্পেসিফিক উদাহরণ দিচ্ছি। ঘটনা
যেটি আমরা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মুখ থেকে আমরা শুনেছি। তারা ইন্টারভিউ দিয়েছে, তারা জিয়াউর রহমানের কাছে যায়, জিয়াউর রহমান বলে যে আমি যে চেয়ারে আছি সেখানে বসে আমি এরকম কাজ করতে পারবো না, তোমরা তোমাদের ব্যাপার। কারণ তখন মেজর ডালিম, কর্নেল রশিদ, এই জিয়াউর রহমানের কাছে জানুয়ারি মাসে জানুয়ারি 20 তারিখে, না। আগস্টে তারা হত্যা করেছে। 20 তারিখ থেকে জিয়াউর রহমান জানেন ঘটনাটা। তিনি নিজে সরকারকে অবহিত করেন নাই, তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। সেটা তো দূরের কথা, আমি আপনাকে বলি 15 আগস্ট মধ্যরাতে, ভোর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। তারপরে যারা হত্যা করে তারা জিয়াউর রহমানের কাছে যায় এবং গিয়ে দেখে জিয়াউর রহমান শেভ করে, শাওয়ার নিয়ে, আর্মি ড্রেস পরে একদম রেডি। তার মানে পুরো ঘটনাটার, পুরো কনস্পিরেসিটার সঙ্গে জিয়াউর রহমান জড়িত। এবং যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা কিন্তু মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তাদের পাকিস্তানে পোস্টিং ছিল। আপনি মেজর ডালিমের ইন্টারভিউয়ের, আমি বলছি সে অনেক বাজে কথা বলেছে কিন্তু সে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছে। সে হচ্ছে করাচি থেকে দিল্লি আসে, যেখানে আপনার বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মতিউর রহমান যখন নাকি এয়ারক্রাফট নিয়ে ভারতের সীমানায় প্রবেশ করবে, পাকিস্তান সেনাবাহিনী কিন্তু গুলি করে সেই এয়ারক্রাফটকে ভূপাতিত করে। আর মেজর ডালিমরা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ভারতে চলে আসলো মুক্তিযুদ্ধ করবে বলে, তাদেরকে পাকিস্তান সেনাবাহিনী আসতে দিল। আবার ভারত সেনাবাহিনী তাদেরকে প্রথমে নিজেদের নিয়ন্ত্রণে নেয়, পরে মুজিবনগর সরকারের কাছে কিন্তু তাদেরকে হস্তান্তর করে। তার মানে এই মেজর ডালিমরা, জিয়াউর রহমান যিনি একজন সেক্টর কমান্ডার সহ, এরা সকলে মুক্তিযুদ্ধের সময়ে তারা বিভিন্ন রকম মুক্তিযুদ্ধ চলাকালীন সময় দায়িত্ব পালন করেছে, কিন্তু আদর্শগতভাবে জিয়াউর রহমান সহ যারা পাকিস্তানপন্থী সেনাবাহিনীতে লোক ছিল, বাংলাদেশের বংশোদ্ভূত, বাঙালি বংশোদ্ভূত যারা পাকিস্তান সেনাবাহিনীতে ছিল, তারা সকলে কিন্তু মুক্তিযুদ্ধে যায় নাই। আবার যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তারা কিন্তু নিরুপায় হয়ে গিয়েছে। যেমন জিয়াউর রহমান তো সোয়াত থেকে অস্ত্র খালাসের জন্য গিয়েছিল। তার ড্রাইভার তাকে বলে যে স্যার আপনি ক্যান্টনমেন্টে ফিরে গেলে আপনাকে মেরে ফেলবে। তখন সে তার সাথে থাকা পাকিস্তানি জওয়ানদেরকে সে প্রথমে গ্রেপ্তার করে, পরে তার সিও কেও সে গ্রেপ্তার করে এবং সে হত্যা করে। তারপরে সে কালুরঘাটে চলে যায় এবং পরের দিন আওয়ামী লীগ নেতারা স্বাধীনতার ঘোষণা কিন্তু আওয়ামী লীগ নেতারা দিয়েছে 26 তারিখেই, এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই। সেখানে একজন সামরিক কর্মকর্তা দিয়ে ঘোষণাটা দেওয়ালে ভালো হয়, এই কারণে খুঁজে জিয়াউর রহমানকে পায় এবং জিয়াউর রহমান ঘোষণা দেয়। বাই লাখ হি ইজ আ ফ্রিডম ফাইটার, বাই লাখ তিনি স্বাধীনতার ঘোষণাটা পাঠ করতে পেরেছিলেন বঙ্গবন্ধুর পক্ষে। এবং যদি উনি নিশ্চিত জানতেন যে সোয়াত থেকে অস্ত্র খালাস করে নিয়ে ক্যান্টনমেন্টে গেলে তাকে মেরে ফেলবে না, তাহলে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। যেমন এই যে প্রাণের মালিক মেজর আমজাদ, তিনি যেমন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই এই বাংলাদেশের মাটিতে থেকেও, তেমনি জিয়াউর রহমানও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না যদি তিনি জানতেন যে তাকে মেরে ফেলা হবে না। উনি নিশ্চিত হয়েছেন যে উনি অস্ত্র খালাস করবে, পাকিস্তান চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সোয়াত থেকে অস্ত্র খালাস করে উনি অস্ত্র পৌঁছাবে, তারপর ওনাকে মেরে ফেলবে। সুতরাং সেই জিয়াউর রহমান সামরিক শাসক, সেই জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, সেই জিয়াউর রহমান আর সেনাবাহিনীতে যত মুক্তিযুদ্ধের পক্ষের জওয়ান এবং সেনা কর্মকর্তা ছিল তাদের প্রায় সবাইকে গুলি করে হত্যা করেছে। এবং সেই মুক্তিযোদ্ধাদেরই একজন কিন্তু জেনারেল মঞ্জুর জিয়াউর রহমানকে হত্যা করেছে। বিএনপি কেন পরপর এখন পর্যন্ত খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছে, কেন জিয়াউর রহমানের হত্যার বিচার করে নাই? আপনি কি একবার, আপনি তো সাংবাদিক, আপনি জিজ্ঞাসু সাংবাদিক, আপনি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছেন, আপনাকে আমি চিনি ছাত্র জীবন থেকে। আপনার মনে তো এই প্রশ্ন জাগে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে তার পিতার হত্যাকারীদের বিচার করেছে, জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছে, খালেদা জিয়া কেন তার স্বামীর হত্যাকারীদের বিচার করে নাই? পার্লামেন্টে একবার পার্লামেন্টে মতিয়া চৌধুরী
যখন কথাটা বলছিলেন, খালেদা জিয়া ওখানে বলছিলেন যে আপনি আপনি মামলা করেন। তো মন্ত্রী তো মজা করে বললেন, স্বামী আপনার আপনার স্বামী মারা গেছে, আমি মামলা করব, আপনি করবেন না। মন্ত্রী মজা করে বলেছিলেন এটা। না, এগুলো আমি বলছি যে ধরেন আমাদের কিন্তু 5 আগস্টের পরে আপনার অনেকগুলো অনুষ্ঠান আয়োজনে আমি কিন্তু বলেছি যে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে দেওয়ার জন্য, স্বাধীনতাকে বাঁচিয়ে দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ যেহেতু 5 আগস্টের পরে একদমই দেশে নাই, রাজনীতি করতে পারছে না, প্লাস পরবর্তীতে তাকে নিষিদ্ধ করা হয়েছে, বিএনপি কিন্তু একটা সুযোগ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে এই 5 আগস্টের পরে পরাজিত বাংলাদেশটাকে সহজভাবে সশস্ত্র যুদ্ধ ছাড়া বাঁচানোর একটা সুযোগ কিন্তু বিএনপির হাতে এসেছিল। বিএনপির কিছু কিছু নেতা কিন্তু কথাও বলছিল, কিন্তু যখন লন্ডনে তারেক জিয়া ইউনূসের সাথে বৈঠক করে আর এদিকে জামাতে ইসলাম নাটক করে যে তারেক জিয়ার সঙ্গে মিটিং করেছে তাই তারা বসবে না, এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে পরাজিত বাংলাদেশের 71 সালে পরাজিত শক্তির রাজনৈতিকভাবে বাংলাদেশকে দখল করার একটি ষড়যন্ত্রের প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়া প্রথম ধাপ তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এবং আমি বেনিফিট অফ ডাউট বর্তমান সেনাপ্রধানকে দিতে চাই, কারণ তিনি যদি না চাইতেন তাহলে শেখ হাসিনা কিন্তু ভারতে যেতে পারতেন না। ভারত সরকার সেখানে ইন্টারফেয়ার করেছে, এগুলো অনেক কথাই আমরা এখন শুনছি, বিভিন্ন টকশোর মাধ্যমে অনেক ইনফরমেশন আমরা পাচ্ছি, কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান সেনাপ্রধান দুটো কাজ করেছে। তার এই গোপালগঞ্জের হত্যাকাণ্ড, সেনাবাহিনীর নীরব ভূমিকা পালন এবং গোপালগঞ্জের হত্যাকাণ্ডকে মানে মানুষের মন থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য, পাশাপাশি মেজর সাদিককে গ্রেপ্তার করার নাটক সাজানো, এই সব কিছুর দায় কিন্তু সেনাপ্রধানের। 32 নম্বর ভাঙার দায় কিন্তু তাকে নিতে হবে। সরকারের তিনি সংবিধান ছুঁয়ে শপথ করেছেন তিনি সরকার এবং দেশ সেবা করবে। তাহলে শেখ হাসিনার সরকারকে কেন তিনি সহযোগিতা করেন নাই? তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল। একটু আপনাকে শেয়ার করি, একটু সহযোগিতা করি। সেনাবাহিনী প্রধান 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন উনাকে নিয়োগ দেওয়া হয়। উনি নিয়োগ পাওয়ার পরেই 32 নম্বরে যান, তারপরে টুঙ্গিপাড়া যান। এই কাজগুলা উনি করেছেন, সম্মান জানানো, শ্রদ্ধা জানানো। এই সেনা প্রধান প্রথমে একটা দেশের মানুষের সাথে মিথ্যা বলেছেন এই যে আপনি বললেন যে শেখ হাসিনার ভারতে যাওয়াটা খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা, উনি এই 5 আগস্টের রাও ক্লাবের মিটিং উনি বলেছেন সেনা প্রধান 4 আগস্ট রাত 12:20 উনাকে ফোন করেছেন, পরের দিন 10টায় উনার কাছে আসার জন্য। উনি ওইখানে যাওয়ার পরে উনি বললেন যে রাজনৈতিক নেতাদের ডাকেন, আমরা একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট করব। কিন্তু উনি কিন্তু আগে রাত পর্যন্ত গণভবনে মিটিং করে সবাইকে বলেছেন গণভবন এবং ঢাকার নিরাপত্তার দায়িত্ব তার। এবং এই লোকটা প্রথম সবার সাথে মিথ্যা বললেন এইভাবে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আজ পর্যন্ত কারো হাতে পদত্যাগপত্রটা নেই। এবং আজকে উনি বলেছেন যে সেনাবাহিনী দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে, মাইনাস আওয়ামী লীগ, দেশে একটি নির্বাচন হবে। আমি আপনাকে একটু মানে আবারও ইতিহাসের দিকে নিয়ে যাব। 15 আগস্টের পরে রাষ্ট্রপতিকে দিয়ে যে ঘোষণা দেওয়ানো হলো বঙ্গবন্ধু মারা যাওয়ার, বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যার পরে 15 আগস্টে, সেইখানের যে ছবিটা, দৃশ্যটা, রাষ্ট্রপতির পেছনে 3 বাহিনী প্রধান দাঁড়ানো, আর এই 5 আগস্টের পরে বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের পেছনে যে 3 সেনা প্রধান দাঁড়ানো। ওই দিন কিন্তু আমি বলেছিলাম যে বোমারু বিমান, ট্যাঙ্ক আর নৌবহরের সামনে দাঁড়িয়ে রাষ্ট্রপতি যা বলেছেন তার বাইরে আর তার কোনো কিছু বলার ছিল না। শেখ হাসিনা পদত্যাগ করে নাই,
এটা আমি 6 তারিখে বলেছি, যখন আমি দেশ থেকে বেরিয়ে 6 তারিখে রাতে আমি ফেসবুক লাইভে বলেছি যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, কারণ পদত্যাগ করার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার সুযোগই তাকে দেয়া হয়নি। এবং এটি আল্লাহর কাছে আমরা মানে শুকরিয়া আদায় করি যে বাঙালি জাতির মুক্তির এখনো একটা সম্ভাবনা আছে, কারণ শেখ হাসিনা বেঁচে আছেন। বিটিএস এখনো একটা সম্ভাবনা আছে যে উনি খুব কঠোরভাবে তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে বাংলাদেশের সর্বজ্যেষ্ঠ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও উনি সংগঠিত করছেন। 1981 সালে উনি যেভাবে দেশে ফিরে সংগঠিত করেছিলেন, এখন আবার উনি করছেন। 1975 থেকে 1981 6 বছর সময় লেগেছিল। আমরা সেই হিসাবে 5 আগস্টের পরে 6 বছর কিংবা 16 বছর এগিয়ে গিয়েছি, কারণ যারা শেখ হাসিনাকে উৎখাত করেছিল ষড়যন্ত্র করে, জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলো, তারা শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিল এবং বাংলাদেশ যাতে আর কোনোদিন মুক্তিযুদ্ধের বাংলাদেশ ওই জায়গাতে ফিরে যেতে না পারে সেটা নিশ্চিত করতে চেয়েছিল। কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে শেখ হাসিনা বেঁচে আছে, এবং তিনি বেঁচে আছেন মানে বাংলাদেশ আবার কিন্তু ঘুরে দাঁড়াবে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে আমি শুধু সেনা প্রধান ওই দিন যা যা বলেছে, যা যা করেছে, এগুলোর বিভিন্ন কথা, বিভিন্ন রকম ছবি, নেত্রী হেলিকপ্টারে উঠছেন, তারপরে সেই হেলিকপ্টারে করে তাকে ত্রিপুরা পৌঁছে দেওয়া হচ্ছে, এরকম অনেক গল্প কিন্তু আমরা শুনেছি। আস্তে আস্তে এখন কিন্তু জানতে পারছি যে গণভবনের পেছনে যে বাণিজ্য মেলার মাঠ, সেই মাঠে হেলিকপ্টারে করে নেত্রীকে নিয়ে যাওয়া হয় এয়ারপোর্টে, সেখান থেকে বিমানের একটি ফ্লাইটে করে তাকে পৌঁছে দেওয়া হয় ভারতে। এবং এই ভারতে পৌঁছে দেওয়ার পরে ভারত সরকার তার সব ধরনের নিরাপত্তার জন্য সকল রাজনৈতিক সংগঠনের একটি সভা ডাকে। সেই সভায় সিদ্ধান্ত হয় যে বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা রাষ্ট্রীয়ভাবে তারা প্রোটেকশন দিবে এবং আশ্রয় দিবে। মুক্তিযুদ্ধের তারা সময় প্রাইম মিনিস্টার হিসেবে তাকে রিসিভ করেছে এবং এখনো প্রাইম মিনিস্টারের প্রটোকলে তাকে ভারতে অতিথি হিসেবে রেখেছে। হ্যাঁ, সেটা যেমন আছে, আবার জয়শঙ্করকে যখন আন্তর্জাতিক মিডিয়াগুলো প্রশ্ন করেছিল যে উনি আপনাদের ওখানে কিভাবে আছেন, একটি দেশের প্রধানমন্ত্রী আপনাদের ওখানে কিভাবে থাকেন, তখন উনি বলেছিলেন যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমাদের এখানে নাই, উনি বঙ্গবন্ধু জাতির পিতার কন্যা এবং উনি একটি রাজনৈতিক দলের প্রধান, তার মৃত্যু ঝুঁকি আছে, সে কারণে অতিথি হিসেবে ভারত যেমন দালাই লামাকে থাকতে দিয়েছে, ঠিক একইভাবে তারা শেখ হাসিনাকেও থাকতে দিয়েছে। শেখ হাসিনাকে তো 1975 থেকে 1981 সাল পর্যন্ত ভারত সরকার কিন্তু সেই সময়ও রেখেছে। আমি বলছি যে দেখেন, ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট বাংলাদেশে 1970-এর নির্বাচন থেকে ছিল। 1970-এর নির্বাচনে কিন্তু 169টা আসনের মধ্যে 167টা আসন আওয়ামী লীগ জিতেছিল, 2টা কিন্তু আওয়ামী লীগ জেতে নাই, খুলনার একটা, ব্রাহ্মণবাড়িয়ার একটা। কিন্তু নৌকার বিপরীতে মুসলিম লীগ সহ ওই সময় বাম রাজনৈতিক সংগঠনগুলো যারা পাকিস্তানের পক্ষে ছিল, তাদের পক্ষে ভোট পড়েছিল কিন্তু শতকরা 28%। এই 28% মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তীতে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলে কিন্তু তারা পুনর্বাসিত হয়েছে। তারাই কিন্তু আবার জিয়া রহমানের সাথে বিএনপিতে গিয়েছে, তারাই কিন্তু এরশাদের সঙ্গে জাতীয় পার্টিতে গিয়েছে। 90 এরশাদ পতন হয়েছে, এরশাদ সামরিক শাসক ছিল। 91-এও কিন্তু সামরিক বাহিনী তারা কিন্তু ক্ষমতা থেকে সরে নাই, তারা তাদের ভাবিকে অর্থাৎ জিয়া রহমান তাদের কলিগ সেনা ভাই, সেই সেনা ভাইয়ের স্ত্রীকে তারা ক্ষমতায় বসিয়েছে। তার মানে 75-এর 15ই আগস্টের পর থেকে 1996 সাল পর্যন্ত 21 বছর সেনাবাহিনী ক্ষমতায় ছিল বিভিন্নভাবে, বিএনপির নামে, জাতীয় পার্টির নামে, এমনকি 1991 সালে আবারও বিএনপির নামে। এবং 2096 থেকে 2001 শেখ হাসিনা ক্ষমতায় ছিল,
উনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন অঙ্গীকার করেছিল, বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছিল। এই রায় যাতে কার্যকর করতে না পারে একদমই ষড়যন্ত্র করে 2001-এ কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়, এবং 2004-এ ওনাকে মেরে ফেলতে চায় গ্রেনেড হামলা করে। এই সকল কিছু কিন্তু 70-এর নির্বাচন পর্যন্ত এই ভূখণ্ডে যারা পাকিস্তান প্রেমিক, যারা বাঙালি মুসলমানকে প্রতিনিধিত্ব করে,